তারাতলা নিয়ে ফিরহাদকে নিশানা কুণালের, দায় থাকলে প্রাক্তন মেয়রকে গ্রেফতার করা হোক। গোডাউন বিপর্যয়ে বিস্ফোরক দাবি বেলেঘাটার বিধায়কের। আর এর দিকে বিল্ডিং প্ল্যান পাস নিয়ে দায় এড়িয়েছেন ফিরহাদ হাকিম। ফলে এত বড় ঘটনা যখন হয়েছে, যদি সেখানে কোনো অনৈতিক বা অবৈধ কোনো কিছুর সেই জায়গায় হয়ে থাকে, তাদের প্রত্যেকে আমরা গ্রেফতার দাবি করছি। আমরা এটাও সঙ্গে যোগ করছি যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে, তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেফতার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। তো মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন, তো তখন সামনে যে কজন থাকবে নিচু স্তরে তারা শুধু গ্রেপ্তার হবে, আর কেউ কেউ নতুন তৃণমূলের সহসভাপতি হয়েছেন বলে গ্রেপ্তার হবেন না, প্রোটেকশন দেবেন মুখ্যমন্ত্রী, দুটো যেন না হয়। প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট। প্ল্যান আমার কাছে আসারও কথা না। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন। জেনারেল প্ল্যান স্যাংশনের কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট, ওদের কমিশনার হয়ে ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমডিসিটা আছে। ওটা শুধু ফর্মালিটিজ একটা, মানে এমডিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো মানে এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। এটা কর্পোরেশনের রুলস। তৃণমূল জমানায় কলকাতা পুরসভায় কালীকথা। মেয়র থাকাকালীন ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশ ছাড়া নাকি পুরসভায় একটা পাতাও নড়ত না। তারাতলা বিপর্যয়ে স্ক্যানারে সেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই শুরু হয় জল্পনা। কে এই কালী? কলকাতা পুরসভার অন্দরমহল বলছে কালী হলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়, ডব্লিউবিসিএস অফিসার, একদা ফিরহাদ হাকিমের ডান হাত, এখন পুরসভার এমপি ল্যান্ড ম্যানেজার। ফিরহাদের আমলে নাকি কালীর নির্দেশ ছাড়া কলকাতা পুরসভায় একটা পাতাও নড়ত না। চেতলাতে কালী পুজো তো বিখ্যাত। তো এই যারা মেয়রের ঘরে, অর্থাৎ ফিরহাদ হাকিম যখন মেয়র ছিলেন তার ঘরে যদি কেউ প্রবেশ করতে চাইতো, কেউ যদি পা রাখতে চাইতো, তাহলে তাকে নাকি কালী প্রণাম করে যেতে হতো। দু সালে ডব্লিউবিসিএস পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় হন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। যোগ দেন ভূমি রাজস্ব দপ্তরে। 2006 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষায় বসেন। তাতে প্রথম হয়ে 2008 সালে রাজ্য পুলিশে যোগ দেন। প্রশিক্ষণের সময় পুলিশ ছেড়ে ফের ভূমি রাজস্ব দপ্তরে ফেরেন। 2010 থেকে পুরসভায় শুরু কালীরাজ। সোশ্যাল সেক্টরের চিফ ম্যানেজার পদে বসেন কালীচরণ। 2018 সালে কলকাতার মেয়র হন ফিরহাদ হাকিম। ওজন বাড়ে কালীরও। ফিরহাদের ওএসডি হন কালী। এরপরই উত্তরোত্তর বেড়েছে কালীর দাপট। কেএমসিতে তিনিই ছিলেন শেষ কথা। তার চোখ এড়িয়ে নাকি কোনো প্ল্যান পাস হতো না। দু 2010 থেকে কলকাতা পুরসভায় সোশ্যাল সেক্টরে তিনি চিফ ম্যানেজার পদে নিয়োগ ছিলেন, এবং ফিরহাদ হাকিম যখন এর আগে মেয়র পরিষদ ছিলেন রোডস বিভাগের, তখনও তিনি তার আত্মসহায়কের কাজ করেছেন। এবং তারপর যখন ফিরহাদ হাকিম 2018 সালে আবারও কলকাতা পুরসভায় মেয়র হিসাবে তিনি আসেন, তখন তিনি তার আত্মসহায়ক হন এবং তার সঙ্গে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে
কলকাতা পুরসভার মেয়র বিভাগে তিনি আসেন। কালীর নামে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলা তুলতেন তিনি। 2024 সালের 26শে সেপ্টেম্বর শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হয়। অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি অভিযোগটি করেছিলেন। শোনা যায় এই অয়ন নাকি ক্যামাক স্ট্রিটেরই কর্মী। এরপরই আসরে নামেন ফেরহাদ হাকিম। অনেকে বলেন অয়নের করা অভিযোগ নাকি বেশি দূরে এগোয়নি, কোনো এফআইআরও দায়ের হয়নি। কালীর দাপট অব্যাহত থাকে। যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতো, আমি ইনকোয়ারি করাতাম। এটা বিভাগীয় ইনকোয়ারি করাতো। নিশ্চয়ই করাতো। তারাতলা বিপর্যয় এবার স্ক্যানারে সেই কালীচরণ। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট। কলকাতা থেকে আবির ঘোষাল এবং বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট যেন ঘুঘুর বাসা। অভিযোগ, টাকা দিলেই কাজ হাসিল, প্ল্যান পাস। সত্যি কি তাই? কোন পথে বহুতল তৈরির অনুমোদন মেলে? আইনের ফাঁক গলে কিভাবে তৈরি হয় বেআইনি নির্মাণের জাল? সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরুতে আপনারা পরিণত করেছেন। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বহুতল, একটা আরেকটার গা ঘেঁষে। এমনও জায়গা আছে যেখানে রাস্তা নেই, তাও বিল্ডিং আছে। গত কয়েক বছরে কলকাতা এবং তার আশপাশের এলাকায় এটাই হকিকত। কিন্তু কেন এই অবস্থা? কারা দায়ী এর জন্য? কলকাতা পুরসভার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে কোটি কোটি টাকার ডিলই দরজা খুলে দিচ্ছে বেআইনি নির্মাণে। কি এই ডিল, কিভাবে হয় এই ডিল, তা বুঝতে আগে জানতে হবে কলকাতা পুরসভা এলাকায় কিভাবে মেলে বহুতল তৈরির লাইসেন্স। বহুতল তৈরির আগে অনুমতি নিতে হয় কলকাতা পুরসভার কাছ থেকে। বিল্ডিং প্ল্যান পাস করাতে হয় পুরসভা থেকে। প্রস্তাবিত বহুতলের উচ্চতা 14.5 মিটারের কম হলে এলবিএস বা লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারই প্রাথমিকভাবে প্ল্যান পাস করে দেন। 14.5 মিটার মানে G+3 বা খুব বেশি হলে G+4। কিন্তু প্রস্তাবিত বহুতলের উচ্চতা 14.5 মিটারের বেশি হলে আর্কিটেক্ট মাস্ট। সেক্ষেত্রে সেই বিল্ডিং প্ল্যানে পুরসভার প্যানেলভুক্ত আর্কিটেক্টের ছাড়পত্র লাগে। প্ল্যান পাস হলে শুরু হয় বহুতল নির্মাণের কাজ। মাটি পরীক্ষার দায়িত্বে থাকেন জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গোটা নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, খতিয়ে দেখেন নিয়ম মেনে নির্মাণ হচ্ছে কিনা। তৃণমূল জামানায় বহুতল নির্মাণের কাজকে সহজ করতে ওয়ান উইন্ডো সিস্টেম চালু করা হয়। এই ওয়ান উইন্ডো সিস্টেমের ফলে বহুতলের প্ল্যান পুরসভায় জমা দিয়েই নির্মাণ কাজ শুরু করা যেত। প্ল্যান পাস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো না। এ তো গেল নিয়মের কথা। যেখানে নিয়ম সেখানেই নিয়ম ভাঙার খেলা। পুরসভার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বেনিয়মের নানা অভিযোগ। শোনা যাচ্ছে 14.5 মিটারের কম উচ্চতার যে বহুতল অর্থাৎ ছোট বিল্ডিং, সেখানে নাকি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যেতেনই না। অভিযোগ, বড় বহুতলের ক্ষেত্রে অনেক সময়ই মোটা টাকা ডিল করে নিতেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা। নিয়ম মানুক চাই না আমার, পুরসভা থেকে মিলে যেত সিসি বা কমপ্লিশন সার্টিফিকেট। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। তারাতলার যে নির্মীয়মান বিল্ডিং এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিল, এই হলো সেই বিল্ডিং তৈরির ছাড়পত্র। দেখুন, উপরে জলজল করছে কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের নাম।
অনুমোদন দেওয়া হয় 2026 সালের 17 জানুয়ারি। যে দুই অফিসার অনুমোদন দেন তাদের নাম সুপ্রতিম চৌধুরী এবং শান্তনু দত্ত। বুধবারের বিপর্যয়ের পর স্ক্যানারে সবার ভূমিকা। নিউজ 18 বাংলা। তারাতলা নিয়ে ফিরহাদকে নিশানা কুণালের, দায় থাকলে প্রাক্তন মেয়রকে গ্রেফতার করা হোক। গোডাউন বিপর্যয়ে বিস্ফোরক দাবি বেলেঘাটার বিধায়কের, আর এর দিকে বিল্ডিং প্ল্যান পাস নিয়ে দায় এড়িয়েছেন ফিরহাদ হাকিম। ফলে এত বড় ঘটনা যখন হয়েছে, যদি সেখানে কোনো অনৈতিক বা অবৈধ কোনো কিছুর সেই জায়গায় হয়ে থাকে, তাদের প্রত্যেকে আমরা গ্রেফতার দাবি করছি। আমরা এটাও সঙ্গে যোগ করছি যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেফতার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। তো মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন, তো তখন সামনে যে কজন থাকবে নিচু স্তরে তারা শুধু গ্রেপ্তার হবে, আর কেউ কেউ নতুন তৃণমূলের সহসভাপতি হয়েছেন বলে গ্রেপ্তার হবেন না, প্রোটেকশন দেবেন মুখ্যমন্ত্রী, দুটো যেন না হয়। প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট। প্ল্যান আমার কাছে আসারও কথা না। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন। জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট। ওদের কমিশনার হয়ে ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে। ওটা শুধু ফর্মালিটিজ একটা। এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। এটা কর্পোরেশনের রুলস।